গল্পের শুরুতেই দেখা যায় ঘন বিশাল এবং জনমানবহীন একটি জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে ছিল 3 বন্ধু, ক্রিস, ড্যানিয়েল এবং আলিশা। ব্যস্ত শহরের জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং প্রাকৃতির মাঝে হাইকিং উপভোগ করার উদ্দেশ্যেই তারা এই নির্জন অরণ্যে এসেছে। কলেজ লাইফ থেকে তাদের বন্ধুত্ব, তাই একে অপরের সঙ্গে তাদের সম্পর্ক বেশ গভীর ছিল। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে একসময় ভ্যানিয়েলের টয়লেট যাওয়ার প্রয়োজন হয়, তাই রাস্তার ধারে একটা নিরিবিলি জায়গায় সে গাড়ি থামিয়ে ঘন ঝোপঝাটের দিকে হেঁটে যায়। এদিকে গাড়ির ভেতর শুধু ক্রিস আর আলিশা একা থেকে যায়। দুজনের মাঝখানে হঠাৎ করে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। এই সুযোগে ক্রিস গতরাতের একটা ঘটনা নিয়ে আলিশার সঙ্গে কথা বলতে শুরু করে। তার কণ্ঠে ছিল গুরুত্ব আর আবেগের ছাপ, কিন্তু বিষয়টা শুনে আলিশা তাকে থামিয়ে দেয় এবং সে তাকে বলে গতরাতের ঘটনাটি ছিল শুধু একটা ভুল, আর সেই ভুলের কথা সে ভবিষ্যতে আর কখনো মনে রাখতেও চায় না। আলিশার এমন প্রত্যাখ্যান ক্রিসকে ভেতর থেকে ভীষণ কষ্ট দেয়। কিছুক্ষণ পর ভ্যানেল হাসি মুখে ফিরে আসে এবং কিছু না বুঝে আবার গাড়িতে উঠে বসে। এরপর 3 বন্ধু আবারও তাদের যাত্রা শুরু করে। ধীরে ধীরে তারা জঙ্গলে আরো গভীরে পৌঁছে যায়, যেখানে রাস্তা ছিল সরু, পাথরে এবং দুর্গম। নিরাপদ একটি জায়গায় গাড়ি রেখে তারা বুঝতে পারে এরপরের পথ আর গাড়িতে যাওয়া সম্ভব নয়। সামনে এগোতে হলে হেঁটেই যেতে হবে। তাই সবাই গাড়ি থেকে নেমে নিজেদের ভারী ব্যাকপ্যাক এবং হাইকিংয়ের সরঞ্জাম ঠিকঠাক গুছিয়ে নেয়। তারপর তারা জঙ্গলে আরো গভীরে হাঁটা শুরু করে। চারদিকে বিশাল পুরনো গাছ, ঘন ঝোপঝাট আর নিস্তব্ধ পরিবেশ পুরো জায়গাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। হাঁটার সময় বন্ধুদের মনোরঞ্জনের জন্য ড্যানিয়েল এই এলাকায় একটি ভয়ঙ্কর ইতিহাস শোনাতে শুরু করে। সে জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার বাহিনী এই অঞ্চলে বিপুল পরিমাণ বোমা ফেলেছিল। যুদ্ধ শেষ হলে সেই বোমাগুলো মাটির নিচে চাপা পড়ে রয়ে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো আধুনিক সময় অনেক ট্র্যাকার চলার পথে হঠাৎ এসব অবিস্ফোরিত বোমার সন্ধান পেয়ে যায়। ভ্যানিয়েলের মুখে এই গল্প শোনার পর চারপাশের পরিবেশ যেন আরো ভারী এবং অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক এই সময়ে জানা যায় আলিশা আর ড্যানিয়েল শুধু প্রেমিক প্রেমিকাই নয়, খুব শীঘ্রই তারা বিয়ে করতেও চলেছে। তাদের দুজনের মধ্যে রয়েছে গভীর ভালোবাসা। তবে এই খবর ক্রিসের মনে আনন্দের বদলে ঈর্ষার জন্ম দেয়। সে তাদের বিয়ে নিয়ে মোটেও খুশি ছিল না। তার মুখে সে হতাশ এবং হিংসার ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে আর কিছুক্ষণের মধ্যে পুরো জঙ্গল অন্ধকারে ঢেকে যায়। চারপাশের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং রহস্যময় হতে থাকে। রাতের ঠান্ডা দ্রুত বাড়তে থাকে, তাই তারা একটা খোলা এবং নিরাপদ জায়গায় বেছে নিয়ে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। 3 জন মিলে নিজেদের তাঁবু খাটিয়ে নেয়। এরপর ঠান্ডা থেকে বাঁচার জন্য শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালায়। কিছুক্ষণের মধ্যে আগুনের উষ্ণতা ছড়িয়ে পড়ে চারদিকে। তারা 3 জন সেই আগুনকে ঘিরে নিশ্চিন্তে বসে পড়ে, আর আগুনের আলো তাদের মুখে পড়ে এক অদ্ভুত শান্ত এবং রহস্যময় আবহাওয়া তৈরি করে। ঠিক তখনই ভ্যানিয়েলের চোখ যায় ক্রিসের দিকে। সে খেয়াল করে অনেকক্ষণ ধরে ক্রিস চুপচাপ বসে আছে। তার মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট, যেন কোনো গভীর চিন্তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। ভ্যানিয়েল হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমাকে এত মনমরা লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ক্রিস আসল কারণটি গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সে জোর করে মুখে হাসি এনে বলে, তোমরা তো খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছ, আমার কথা নিয়ে একদম চিন্তা করো না। ভ্যানিয়েল মুচকি হেসে উত্তর দেয়, এই ভেবো না যে বিয়ের পর আমি তোমাকে ভুলে যাব। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আগের মতো সবসময় আমার সঙ্গেই থাকবে। ভ্যানিয়েলের এই কথা পরিবেশটা কিছুটা হালকা হয়ে যায়। 3 জনে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর রাত অনেক হয়ে যাওয়ায় আলিশা এবং ড্যানিয়েল নিজেদের তাঁবুতে ঘুমাতে চলে যায়। ক্রিস ও ক্যাম্পফায়ারের আগুন নিভিয়ে নিজের তাঁবুতে ফিরে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতে ক্রিস দেখতে পায় এক অচেনা লোক তাদের ব্যাগপত্র ঘাটাঘাটি করছে, যেন কিছু চুরি করার চেষ্টা করছে। এক মুহূর্ত দেরি না করে সে নিঃশব্দে লোকটার পেছনে গিয়ে ঝাঁপড়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে। হঠাৎ আক্রমণের লোকটি ভয় পেয়ে চিৎকার করে জানায় তার নাম ডেবি এবং সে ড্যানিয়েলের বন্ধু। কিন্তু ক্রিস আগে কখনো তাকে দেখেনি, তাই সে সহজে বিশ্বাস করতে চায় না। চিৎকারের শব্দ শুনে ড্যানিয়েল এবং আলিশা তাড়াতাড়ি তাঁবু থেকে বেরিয়ে আসে। তারা ক্রিসকে থামিয়ে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। এরপর ক্রিস নিজের ভুল বুঝতে পেরে ড্যাবির কাছে ক্ষমা চায় এবং দুজনের পরিচয় হয়। ভ্যানিয়েল জানায় সুন্দর কিছু ছবি তোলার জন্য সে ড্যাবিকে এখানে ডেকেছিল। এরপর ড্যাবি 3 জনকে একটি ঘন ঝোপের সামনে দাঁড়াতে বলে, যাতে তাদের একসঙ্গে একটি ছবি তুলতে পারে। 3 জনই ক্যামেরার সামনে দাঁড়ায়। ঠিক সেই সময় ক্যামেরার লেন্স দিয়ে তাকিয়ে ডেবির চোখে অদ্ভুত একটা জিনিস ধরা পড়ে। সে চিৎকার করে বলে, একদম নড়বে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে স্থির থাকো, তোমার পায়ের নিচে কিছু একটা আছে। ভ্যানিয়েল দ্রুত নিচু হয়ে ভালো করে পরীক্ষা করে। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের রং বদলে যায়। সে বুঝতে পারে ক্রিসের পায়ের নিচে একটা ল্যান্ডমাইন চাপা আছে। এখন যদি সে সামান্যও পা সরায় তাহলে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। এই সত্যটা বুঝতে সবার মুখে আতঙ্ক নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে ডেবি সবাইকে শান্ত থাকতে বলে।
সে জানা যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য আনতে হবে, তবে উদ্ধারকারী দল পৌঁছাতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। তাই নিরাপত্তার জন্য মাইনের আশেপাশে যত কম মানুষ থাকে ততই ভালো। ভ্যানিয়েল তখন কোনো ঝুঁকি না নিয়ে দেবীকে সাহায্য আনতে পাঠিয়ে দেয়, আর নিজে ক্রিসকে একা রেখে যেতে অস্বীকার করে তার পাশে দাঁড়িয়ে থাকে। আলিশা ভয়ে কাঁপতে কাঁপতে ড্যানিয়েলকে সরে যেতে অনুরোধ করে, কিন্তু ড্যানিয়েল বলে সাহায্য না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। এই অবস্থায় ওকে একা রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ক্রিসও তাকে চলে যেতে বলে, কিন্তু ড্যানিয়েল কোনো কথাই শোনে না, বরং আলিশাকে একটু দূরে নিরাপদ স্থানে দাঁড়াতে বলে। কিছুক্ষণ পর আলিশা একটু দূরে গিয়ে দাঁড়াতেই হঠাৎ তার ফোনে সিগন্যাল চলে আসে। সে দ্রুত জরুরি নাম্বারে ফোন করে, আর আশ্চর্যের বিষয় কলটিও কানেক্ট হয়ে যায়। এতে আলিশার মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। তার মনে হয় হয়তো এবার তারা সত্যি বেঁচে যাবে। ভ্যানিয়াল ফোনটি নিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানোর অনুরোধ করে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে নিজেই কলটি কেটে দেয়। এরপর শান্ত গলায় আলিশাকে বলে ওরা সাহায্য করতে রাজি হয়নি। এই কথা শুনে আলিশা অবাক হয়ে কারণ জানতে চায়। তখন ড্যানিয়েল বলে কারণ এই সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। এই কথাটি বলে সে আবার ক্রিসের পাশে ফিরে যায়। সে কাঁদতে কাঁদতে বলে বিয়ের আগে আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর একবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। ভ্যানিয়েল তখন বলে এখানে কোনো মোবাইলের সিগন্যালই নেই, আমি তোমাকে শুধু শিক্ষা দেওয়ার জন্য ফোনে নাটকটা করেছিলাম, কারণ এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি তারা আসলে কোন বিষয় নিয়ে এত বড় ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়েছে। ঠিক তখনই পুরো ঘটনার আসল রহস্য সামনে আসতে শুরু করে। আমরা জানতে পারি গাড়ির ভিতরে ক্রিস যে বিষয়টি নিয়ে আলিশার সঙ্গে কথা বলতে চেয়েছিল, সেই ঘটনাটি ভ্যানিয়েল আগে থেকে জেনে গিয়েছিল। আসলে ক্রিস অনেকদিন ধরে আলিশাকে ভালোবাসতো, সেই কারণে একসময় ক্রিস আর আলিশা একসাথে থেকেছিল। তবে আলিশা সেই ঘটনাটিকে নিজের জীবনে একটা বড় ভুল মনে করত। সে সবকিছু ভুলে নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু ক্রিস এখনো আলিশাকে নিজের ভালোবাসা হিসেবে দেখছিল। যখন ড্যানিয়েল পুরো সত্যটা জানতে পারে, তখন সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জঙ্গলে আসার পুরো পরিকল্পনাই ছিল তার। এমনকি যে ল্যান্ডমাইনের উপর ক্রিস দাঁড়িয়ে আছে, সেটিও আগে থেকে সে এখানে পুঁতে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল ক্রিস আর আলিশা দুজনকে ফাঁদে ফেলা। এখন পরিষ্কার হয়ে যায়, ডেবিও শুরু থেকে ভ্যানিয়েলের পরিকল্পনার অংশ ছিল। এরপর ভ্যানিয়েল একটা কোদাল নিয়ে আসে। সে কোদালটি আলিশার হাতে তুলে দেয়, তারপর বলে এখন ক্রিসকে বাঁচানোর শেষ সুযোগ তোমার হাতে, পারলে এখানে গর্ত খুঁড়ে ওকে বাঁচিয়ে দেখাও। এই কথা বলে ভ্যানিয়েল ল্যান্ডমাইনের সেফটি পিন খুলে দূরে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর নিজের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আলিশা তাকে বারবার থামানোর চেষ্টা করে। সে অনুরোধ করতে থাকে যেন ড্যানিয়েল তাদের এভাবে ফেলে না যায়, কিন্তু ড্যানিয়েল একবারও পেছন ফিরে তাকায় না। সে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। সামনে ডেবি তার জন্য অপেক্ষা করছিল। ড্যানিয়েল সেখানে পৌঁছাতেই তারা দুজনে একসঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আলিশা দ্রুত জঙ্গলের ভেতরে ছুটে যায়। অনেক খোঁজাখুঁজির পর সে ল্যান্ডমাইনে সেই পেনটি খুঁজে পায়। পেনটি নিয়ে ফিরে এসে সে আবারও সেটি আগের জায়গায় লাগানোর চেষ্টা করে, কিন্তু যত চেষ্টাই করুক ঠিকমতো সেটি বসাতে পারে না। তবু ক্রিসকে শান্ত রাখার জন্য সে মিথ্যা বলে আমি পিনটা আবারও লাগিয়ে দিয়েছি। তবে সঙ্গে সঙ্গে সে সতর্ক করেও দেয় তুমি এখনই পা সরিও না, এই পিনের ওপর পুরোপুরি ভরসা করা ঠিক হবে না। আমি আগে নিচে একটা গর্ত খুঁড়ি, তাহলে যদি বিস্ফোরণও হয় তোমার বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আলিশা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। ঠিক সেই সময় একজন শিকারী তার কুকুর নিয়ে সেখানে এসে পড়ে। দূর থেকে সে আলিশা আর ক্রিসকে দেখে ফেলে। শিকারীর কুকুরটি হঠাৎ আলিশার দিকে তেড়ে যায়, কিন্তু শিকারী সঙ্গে সঙ্গে কুকুরটিকে থামিয়ে দেয়। এরপর সে বন্দুক তাক করে তাদের দিকে এগিয়ে আসে। আলিশা তাকে পুরো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। সে বলে আমার বন্ধুর পা একটা ল্যান্ডমাইনের উপর আটকে আছে, আমরা শুধু হাইকিং করতে এসেছিলাম, কিন্তু এখন এখানে আটকা পড়ে গেছি। প্রথমে শিকারী তাদের কথা বিশ্বাস করে না। সে মনে করে তারা হয়তো কাউকে হত্যা করে এখানে লাশ পুঁতে রাখছে, কিন্তু আলিশার অসহায় অবস্থা এবং সাহায্যের আকুতি দেখে তার সন্দেহ ধীরে ধীরে কমতে থাকে। একসময় সে বুঝতে শুরু করে তারা হয়তো সত্যি বিপদে পড়েছে। তখন আলিশা তাকে অনুরোধ করে তুমি কি আমাকে এই গর্ত খুঁড়তে একটু সাহায্য করবে? শিকারী কিছুক্ষণ ভেবে সাহায্য করতে রাজি হয়। আমরা তখন জানতে পারি সেই শিকারীর নাম হলো ইলিয়া। তবে কাজ শুরু করার আগে ইলিয়া জানতে চায় তোমরা এই বিপদে পড়লে কিভাবে। আলিশা প্রথমে সত্যিটা গোপন করার চেষ্টা করে, কিন্তু ইলিয়া বলে সব সত্যি না বললে আমি তোমাকে কোনো সাহায্য করব না। এই কথা বলে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। আর কোনো উপায় না দেখে আলিশা শেষ পর্যন্ত সব স্বীকার করে। সে জানায় একসময় সে আর ক্রিস একসাথে একটি রাত কাটিয়েছিল, আর সেই ঘটনা জানার পর তার স্বামী প্রতিশোধ নেওয়ার জন্য এই পুরো পরিকল্পনা করেছে। সবকিছু শোনার পর ইলিয়া বলে আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে বিনিময়ে কি পাবো? আলিশা সঙ্গে সঙ্গে উত্তর দেয় তুমি চাইলে আমার সব জিনিসপত্র নিয়ে যেতে পারো। এই প্রস্তাব শুনে ইলিয়া রাজি হয়ে যায়। সে দৌড়ে গিয়ে তাদের ব্যাগ খুলে দেখতে শুরু করে। ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে সে আলিশার একটি অন্তর্বাস খুঁজে পায়। সেটা হাতে নিয়ে তার আচরণ হঠাৎ বদলে যায়। সে আলিশার দিকে তাকিয়ে অশালীন একটা দাবি করে। এরপর সে আলিশার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে।
ক্রিস তখন ইলিয়াকে থামানোর চেষ্টা করে। সে জানায় তার কাছে থাকা $300 সে দিয়ে দেবে, কিন্তু ইলিয়া বলে আমার টাকার কোনো দরকার নেই। তুমি যদি নিজের প্যান্ট না দাও তাহলে আমি এখন এখান থেকে চলে যাব। এরপর তোমরা দুজনে এখানে মারা পড়বে। আর কোনো উপায় না দেখে আলিয়া তার শর্ত মেনে নিতে বাধ্য হয়। সে প্যান্ট খুলতে তাঁবুর আড়ালে যেতে চাইলে ইলিয়া তাকে থামিয়ে দেয়। সে বলে না, ওখানে নয়, এখানে খুলে আমাকে দাও। আলিশার সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না। ক্রিসকে বাঁচানোর আশায় সে নিজের প্যান্ট খুলে ইলিয়ার হাতে তুলে দেয়। এরপর ইলিয়া কোদাল নিয়ে গর্ত খুঁড়তে সাহায্য করতে শুরু করে। ঠিক সেই সময় তার ব্যাগের ভেতর থেকে একটি শব্দ শোনা যায়। ওটা ছিল তার রেডিও ফোন। রেডিওটা দেখে আলিশার মন নতুন আশা জাগে। সে ইলিয়ার কাছে অনুরোধ করে যেন একবার ফোনটি ব্যবহার করতে দেয়, তাহলে সে সাহায্যের জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিন্তু ইলিয়া আবারও নিজের স্বভাব অনুযায়ী নতুন শর্ত দেয়। সে বলে ফোনটা ব্যবহার করতে দিলে আমি বিনিময়ে কি পাবো। আলিশা বারবার তাকে অনুরোধ করতে থাকে, কিন্তু ইলিয়া তার কথা না শুনে আলিয়ার প্যান্টটি অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর বলে ওটা কুকুরের মতো দাঁতে কামড়ে আমার কাছে নিয়ে আসো। এই কথা শুনে আলিশা প্রথমে সরাসরি অস্বীকার করে। সে আবার গর্ত খোঁড়ার কাজে মন দেয়, কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তার আর কোনো উপায় থাকে না। বাধ্য হয়ে সে ইলিয়ার কথা মতো কাজটি করে। এরপর ইলিয়া তাকে রেডিও ফোন ব্যবহার করার অনুমতি দেয়। আলিশা দ্রুত জরুরি নাম্বার ফোন করার চেষ্টা করে, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। রেডিওর উপরে থাকা অফিসার ইংরেজি বুঝতে পারছিল না, তাই আলিশা নিজের পরিস্থিতি তাকে বোঝাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে ইলিয়ার কাছে অনুরোধ করে যেন সে জর্জিয়ান ভাষায় তাদের হয়ে সাহায্য চায়, কিন্তু ইলিয়া আবারও নিজের শর্ত সামনে আনে। সে বলে আমি সাহায্য চাইবো ঠিকই, কিন্তু তার আগে তোমাকে জামা কাপড় খুলতে হবে। এই কথা শুনে আলিশা রেগে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখন রেডিওর উপর থেকে অফিসার বারবার উত্তর চাইছিল। ইলিয়া তখন বলে তুমি যদি জানো যে সব ঠিক আছে তাহলে পুলিশ আর ঝামেলা করবে না, না হলে পুরো ঘটনা আমিও বিপদে পড়ব। এভাবে সে আলিশাকে মিথ্যা বলতে বাধ্য করে, কিন্তু আলিশা তো জর্জিয়ান ভাষা জানতো না। তবে ইলিয়া বলে আমি তোমার হয়ে অনুবাদ করে দেব, তবে তার বদলে অফিসার যতক্ষণ প্রশ্ন করবে ততক্ষণ তোমাকে এক একে নিজে জামা কাপড় খুলতে হবে। সে ক্রমাগত হুমকি দিতে থাকে। অবশেষে বাধ্য হয়ে প্রথম উত্তর দেওয়ার আগে আলিশা নিজের টপ খুলে ফেলে। এরপর অফিসার আর কোনো প্রশ্ন করেনি। চুক্তি অনুযায়ী ইলিয়া সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই রেডিওতে আবারও অফিসারের কণ্ঠ আসে। এটা শুনে ইলিয়া আবার দৌড়ে ফিরে আসে। এসব দেখে আলিশা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে বারবার ইলিয়াকে চলে যেতে অনুরোধ করে, কিন্তু ইলিয়া এবার বন্দুক তাক করে তাকে জিম্মি করে ফেলে। এদিকে ক্রিস মাথা ঠান্ডা রেখে ইলিয়ার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। সেই সুযোগে সে আলিশাকে পালিয়ে যেতে বলে। আলিশা দৌড়ে পালাতে শুরু করতে ইলিয়া নিজের কুকুর নিয়ে তার পিছু নেয়। এদিকে ক্রিস একটি লোহার চেনের সাহায্যে বন্দুকটি নিজের কাছে টেনে আনে। এদিকে ইলিয়া আবার আলিশাকে ধরে নিয়ে সেখানে ফিরে আসে। ক্রিস বন্দুক তাক করে ইলিয়াকে আলিশাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ইলিয়া তার কোনো কথাই শোনে না। ক্রিস চাইলে গুলি চালাতে পারত, কিন্তু তার নিশানা খুব একটা ভালো ছিল না। তার ভয় হচ্ছিল ভুলবশত গুলি যেন আলিশার গায়ে না লাগে। অবশেষে সে যখন ইলিয়ার দিকে গুলি ছোড়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে ইলিয়ার কুকুরটি ঝাঁপড়ে পড়ে ক্রিসের উপর। আঘাতে ক্রিস গর্তের ভেতর পড়ে যায়। সেই ধাক্কায় বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, আর দুর্ভাগ্যজনকভাবে সেই গুলিটি গিয়ে লাগে আলিশার শরীরে। কিছুক্ষণ পর ক্রিসের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে সে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানতে পারে, আলিশা আর বেঁচে নেই। আরো বড় ধাক্কা ছিল যে ল্যান্ডমাইন ঘিরে এত কিছু ঘটলো সেটি আসলে ছিল নকল। এই সত্য জানার পর ক্রিস পুরোপুরি ভেঙে পড়ে। সে পাগলের মতো কান্না করতে থাকে, কারণ নিজের রাগ আর ভুল সিদ্ধান্তের কারণেই সে চিরদিনের জন্য নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে। এরপর গল্প কয়েক মাস সামনে এগিয়ে যায়। দেখা যায় ক্রিস একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সেই বাড়ির লোকদের বলে আমি একজন পর্যটক, রাস্তা ভুল করে এখানে চলে এসেছি। সেই ভদ্রমহিলা ও তার মেয়ে ক্রিসকে বলে চাইলে আমরা তোমার জন্য একটা ম্যাপ প্রিন্ট করে দিতে পারি। ক্রিস তাদের প্রস্তাবে রাজি হয়ে বাড়ির ভেতরে চলে যায়। ঠিক তখনই আমরা জানতে পারি এটি আসলে ইলিয়ার বাড়ি, আর ইলিয়া তখন বাড়ির বাইরে কিছু কাজ করছিল। কিছুক্ষণ পর ম্যাপ প্রিন্ট হয়ে গেলে ক্রিস বিদায় নিতে চায়, কিন্তু ভদ্রমহিলা তাকে দুপুরে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ক্রিসও তাদের সঙ্গে বসে লাঞ্চ করতে শুরু করে। ঠিক সেই সময় ইলিয়া বাড়িতে ফিরে আসে। ঘরের ভিতরে ক্রিসকে দেখে সে মুহূর্তের মধ্যে হতবাক হয়ে যায়। সে কোনো সময় নষ্ট না করে ক্রিসকে বাইরে আসতে বলে। ইলিয়ার স্ত্রী এবং মেয়ে কিছুই বুঝে উঠতে পারে না। তারা শুধু অবাক হয়ে দুজনের আচরণ দেখতে থাকে। ইলিয়া গাড়িতে পৌঁছে দেওয়ার অজুহাতে ক্রিসকে বাড়ির বাইরে নিয়ে যায়। এরপর নিচু গলায় বলে দয়া করে এখান থেকে চলে যাও। আমি চাই না আমার পরিবারের কেউ এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়ুক। আমি 1 ঘন্টা পরে বাহিরে তোমার সঙ্গে দেখা করব। ক্রিস আপাতত তার কথা রাজি হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে ইলিয়ার কুকুরটিকে আহত করে। তারপর সেই ঘটনাকে অজুহাত বানিয়ে আবার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এটা দেখে ইলিয়া নিজের বন্দুক আনতে দৌড় দেয়, কিন্তু তার আগে ক্রিস নিজের বন্দুক বের করে। এক মুহূর্তে দেরি না করে সে ইলিয়ার 2 পায়ে 2টি গুলি করে। ইলিয়া মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ক্রিস ইলিয়ার স্ত্রী এবং মেয়েকে নির্দেশ দেয় যেন তারা ইলিয়াকে টেনে ঘরের ভেতরে নিয়ে আসে। তারা বাধ্য হয়ে সেটাই করে। এরপর ক্রিস ইলিয়ার স্ত্রীর হাত বেঁধে ফেলে।
এরপর সে আলিশা সেই প্যান্টটি বের করে দেখায়। তারপর ইলিয়াকে বলে, এবার তোমার পরিবারের সামনে সব সত্যি বলো, আমি কেন এখানে এসেছি সেটা তাদের জানাও। ভয়ে কাঁপতে কাঁপতে ইলিয়া স্বীকার করে, আমি নেশা করলে অনেক সময় ভয়ঙ্কর ভুল করে ফেলি। এরপর ক্রিস প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আলিশার সঙ্গে ইলিয়া যেমন অমানবিক অত্যাচার করেছিল, সে ঠিক একই কাজ ইলিয়ার মেয়ের সঙ্গে করার চেষ্টা করে। এরপর সে নিজের পিস্তলে একটিমাত্র গুলি ভরে। তারপর ইলিয়ার মেয়েকে জামা কাপড় খুলতে বলে। সে একটি ভয়ঙ্কর শর্ত দেয়। সে বলে, গুলি ছোড়ার আগে যদি সব জামা কাপড় খুলে ফেলতে পারো তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু ভাগ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম ট্রিগার চাপতেই বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, আর সেই গুলিতে মেয়েটি সেখানে মারা যায়। এই দৃশ্য দেখে ক্রিসের হঠাৎ বাস্তবতা ফিরে আসে। সে বুঝতে পারে রাগ আর প্রতিশোধের নেশা সে এমন এক অপরাধ করে ফেলেছে যার কোনো ক্ষমা নেই। নিজে এই ভয়াবহ উপলব্ধি করে সে ভেঙে পড়ে, বুক চাপড়ে কান্না করতে থাকে। এভাবেই একসময় ভালো মানুষ ছিল ক্রিস। প্রতিশোধের আগুনে পুড়ে ধীরে ধীরে এক নিষ্ঠুর মানুষে পরিণত হয়। আসলে আলিশার প্রতি গভীর ভালোবাসা আর তাকে হারানোর যন্ত্রণা তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। সেই কারণে প্রতিশোধের নেশে অন্ধ হয়ে সে ইলিয়ার পরিবারের ওপর এমন নির্মম আচরণ করে। এটাই ছিল তার চরিত্রের সবচেয়ে ভয়াবহ পতন। শেষ পর্যন্ত দেখা যায় এই ঘটনার শিকার শুধু আলিশা বা অন্য কেউ নয়, ক্রিস নিজে এই প্রতিশোধের চক্রে একজন ভিকটিম। সে একজন ভালো মানুষ থেকে শেষ পর্যন্ত একজন খুনিতে পরিণত হয়। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।